গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ সোমবার, আজকে আমাদের বেনারসে দ্বিতীয় দিন। সকাল সকাল আশিঘাটে চলে গিয়েছিলাম, সেখান থেকে বোট রাইড করে বাবা বিশ্বনাথ দর্শন করে এখন আমরা যাচ্ছি খাবারের গলিতে। আমরা এখন যাব লক্ষ্মী চায়ওয়ালা বলে একটি দোকান আছে বিখ্যাত বেনারসের। সেখানে সর পাউরুটি, মাখন পাউরুটি, চা ভীষণ ভালো। তো আমরা এগুলো দেখেই এসেছি ইন্টারনেটে। এই দোকানটির লোকেশন আপনাদেরকে বলে দিই। বাবা বিশ্বনাথ দর্শন করার পরে গধুলিয়া চকের দিকে আর ফিরে যাবেন না, সামনের দিকে এগিয়ে যাবেন। কিছুটা এগোনোর পরে দেখবেন বাঁ হাতে পুলিশ থানা রয়েছে বারাণসী। সেই থানা ক্রস করে একটু এগিয়ে গিয়ে বাঁ হাতে গলির মধ্যে দোকানটি, দ্বিতীয় দোকান। সেই দোকানের পাশেই আবার ছোট কাচুরির দোকানও রয়েছে, সেই দোকানটিও ভীষণ ভালো। তো আমাদের এরকম প্ল্যান রয়েছে, দেখা যাক কতদূর কি হয়। তার আগে মা বললো একটু মিষ্টি নেবে এখান থেকে। মা তো চা খাবে না, তবে সর পাউরুটি, মাখন পাউরুটি এগুলো খেতেই পারে। তো আমরা মায়ের জন্য এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি। মিষ্টি নিতে নিতে আপনাদেরকে শুধু এতটুকু কথা বলবো যে আমার এই যে ব্লগটি আজকে পোস্ট হচ্ছে, এই ব্লগে 2 দিনের কন্টেন্ট রয়েছে, মাঝখানে 1.5 দিনের অংশ নেই। আপনাদের হয়তো কোথাও মনে হতে পারে যে হঠাৎ করে কেমন তাল কেটে গেল, ছন্দ মিলল না। আমার কিছু করার নেই। কেন এরকম হয়েছে সবটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সাথে থাকুন। যাই হোক, এই হলো মণিকর্ণিকা ঘাটে যাবার রাস্তা। তো ভাইকে বললাম চল একবার দেখে আসি, নৌকা করে তো দেখেছিলাম। বললো না, যাবে না শ্মশানে। তো আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। আর আপনাদেরকে বলছিলাম থানা, বারাণসী থানা। এই হলো বারাণসী পুলিশ চৌকি। এটাকে বাঁ হাতে রেখে এই দেখুন আমরা এই গলির মধ্যে প্রবেশ করছি। এখানে লক্ষ্মী চায়ওয়ালা। এই দোকানটি তো বিখ্যাত, আপনারা অনেক নাম শুনে থাকবেন এর। প্রচুর রিলস, শর্ট ভিডিওর ওপরে অনেকে বানাই, কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছেন। তো দোকানটি যে বিশাল বড়, খুব সুন্দর সাজানো গোছানো তেমন নয়। তার কারণ আমার যতটুকু মনে হয়েছে, বারাণসী তো অনেক অনেক পুরনো শহর, তো স্পেস ভীষণ কম, কনজাস্টেড। আর দোকানটা বিখ্যাত, মানে স্বাদ তার কথা বলে, রূপ নয় গুণেই তার পরিচিতি। কোনো ব্রাউন ব্রেড নয়, হোয়াইট ব্রেড ওনারা সেকেন এইভাবে। একটা এখানে মানে জালি মতন রয়েছে, যার মধ্যে প্রায় 8টা ব্রেড একসাথে ওনারা সেট করে নেন, তারপরে সেটাকে একসাথে সেঁকা হয়। আর প্রচুর ভিড় হয়, সারা বছরই বলতে গেলে ভিড় হয় এই রকম। আমরা তো নভেম্বরে এসেছি, আর একটা সিজন কিনা আমি জানি না। তো আমাদেরকে অর্ডার দেওয়ার পরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে, তারপরে আমরা খাবার পেয়েছি। চা নিয়ে নিয়েছি, আর মা যেহেতু চা খায় না, তাই একটু গরম দুধ ওনাদেরকে দিতে বলেছি। হ্যালো, আরেকটা খাবে? আরেকটা খাবে? এটা খাবে? আমরা 3 ভাই বোন নিয়েছিলাম সর পাউরুটি, আর মা নিয়েছিল মাখন পাউরুটি। মাখন পাউরুটি খাওয়ার পরে মাকে যখন জিজ্ঞাসা করা হলো, বললো সর পাউরুটি একটু টেস্ট করবে। তো মা আমার কাছ থেকে একটা সর পাউরুটি নিয়েছে। সত্যি ভীষণ ভালো স্বাদ। আপনারা যারা আসবেন অবশ্যই এখানে আসবেন সকালবেলায় খাওয়া দাওয়া করতে। আর এই হলো ছোট কাচুরির দোকান। আমি শর্ট ভিডিওতে বলেছিলাম যে বেনারসের মানুষের হাতের গুণ আছে। এখনো পর্যন্ত আমি যে কটি খাবার খেয়েছি আমার সব ভালো লেগেছে, শুধু ওই নুডলস বাদে। তবে এই যে ছোট কাচুরির দোকানটি, এটা কোনো বিখ্যাত কিনা আমি জানি না। আমাদের হাতে যেহেতু সময় খুবই কম, সেই কারণে কোনো কচুরির দোকানে, মানে বিখ্যাত কোনো কচুরির দোকানে যাওয়ার সময় আমাদের নেই। পাশেই লক্ষ্মী চায়ওয়ালার পাশেই দোকানটি রয়েছে একদম। তো আমরা দেখলাম একদম গরম গরম ভাজছে, আর যথেষ্ট ফ্রেশ মনে হলো, তাই আমরা ভাবছি এখান থেকেই খেয়ে নেব। এত সুন্দর করে ওনারা কচুরি পুর ভরছেন, আমি জিজ্ঞাসা করলাম, ভাবছি বাড়িতে গিয়ে একবার ট্রাই করে দেখব। আমরা কচুরিটা খেয়ে নিচ্ছি, কারণ ওখানে মাকে দুধ দেওয়ার জন্য বলেছিলাম, ওনারা বললেন একটু দেরি হবে। তো আমরা তাই আর অপেক্ষা না করে পাশের দোকানটিতেই নিজেদের খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, মানে সময় যাতে নষ্ট না হয়। আর তার পাশেই বিক্রি হচ্ছিল এই পেয়ারাগুলো। যখন আমরা লাস্টবার গিয়েছিলাম দিল্লি, তখন এই লাল পেয়ারা খেয়েছিলাম, এত ভালো ছিল খেতে। সেই থেকে আমি কত খুঁজেছি, কিন্তু এখানে পাইনি, মানে আমি যেখানে থাকি সেখানে পাইনি। তো লাল পেয়ারা দেখে সত্যি খুব ইচ্ছে করছিল, তাই একটা পেয়ারা নিয়ে নিয়েছি, সবাই মিলে খাচ্ছি। ওনারা 100 টাকা করে কেজি নিয়েছেন, অত্যন্ত ভালো খেতে পেয়ারাটা। আর আমরা বসে আছি কিন্তু লক্ষ্মী চায়ওয়ালাতে।
অপেক্ষা করছি মায়ের গরম দুধের জন্য। তো ওনাদের দুধ গরম হয়ে গেছে। আসলে ভিড় থাকলে আলাদা করে এরকম দুধ গরম করে দেওয়াটা একটু ওনাদের সমস্যা। ওনারা তো একবারে চা বানিয়ে ফেলেন, তো ওই চায়ের পাত্র ধরে ওরকম করে দুধ দিতে পারেন না। তো দুধ নিয়ে নিলাম, এবার মাকে দিয়ে দেবো। মায়ের খাওয়া হয়ে গেলে পরে আমরা এখান থেকে সোজা যাব শাড়ির দোকানে। শাড়ির দোকানে একটু ইচ্ছে আছে কীরকম কী এখানে শাড়ি পাওয়া যায়। বেনারসে আসবার একটু শাড়ি দেখবো না, এটা তো হয় না। আর আপনারা এতদিনে জেনেই গেছেন যে শাড়ি আমার ভীষণ প্রিয়, মানে পোশাক পরিচ্ছদের মধ্যে আমার সব থেকে পছন্দের হচ্ছে শাড়ি। শাড়ি আমার ভীষণ ভালো লাগে। এই যে রাস্তা দিয়ে যাচ্ছেন কয়েকজন পুরোহিতকে আপনারা দেখতে পাচ্ছেন, ওনারা হলেন বাবা বিশ্বনাথের ভোগবাহক। ওনারা ভোগ নিয়ে যাচ্ছেন মন্দিরে, বাবা বিশ্বনাথের ভোগ হবে। আর আমরা চলে এসেছি শাড়ির দোকানে। আপনি বেনারসে আসলে আপনাকে এমনভাবে ওনারা মানে কি বলবো, সবাই মিলে রিকোয়েস্ট করবেন, মানে প্রচুর লোকজন রাস্তা দিয়ে এরকম হেঁটে চলে বেড়ান, অল্প বয়সী মাঝারি বয়সী, আপনাকে অফার করবে চলুন 2000 টাকায় 5টা বেনারসি, 2000 টাকায় কাতান, অনেক কিছু বলবে। মানে আমরা এই 1.5 দিনে এমনভাবে মানে মানুষের রিকোয়েস্ট আমরা এড়াতে পারিনি। মানে অনেকবার অনেকভাবে অ্যাভয়েড করে চলে গেছি, কিন্তু এইবারে আর পারিনি, তাই আসতে বাধ্য হয়েছে এই দোকানটাতে। দোকানটা খুবই ছোট, কিন্তু কালেকশন আমাদের পছন্দ হয়নি, আর সবই আর্ট মেটেরিয়ালের ওপরে। তো আমরা ওনাদেরকে পিওর দেখাতে বলছিলাম, কিন্তু পিওর মেটেরিয়াল হয়তো ওনাদের কাছে নেই। তো আমরা এখানে যেহেতু ওনারা এতবার করে বললেন, তাই আমরা এসেছি। খুব একটা ইচ্ছে ছিল না দোকানটিতে আসার, তবে কালারগুলো কিন্তু ভালো, কালারগুলো খারাপ না। কিন্তু ওই যে মেটেরিয়াল, ওটা তো হাত দিয়ে বোঝা যায়, হাত দিয়ে দেখলাম যে খুব একটা ভালো নয় কোয়ালিটি। আর একটা জিনিস আমি এখানে দেখলাম, মানে আপনাকে শাড়ি নিয়েই ছাড়বে, মানে যতক্ষণ আপনার পছন্দ না হবে ততক্ষণ ওরা আপনাকে দোকান থেকে বেরোতে দেবে না। আমার এই বিষয়টিতে না আমি ভীষণ ইরিটেট হয়ে গেছি 1.5 দিনের মধ্যেই। মানে আর এটা দেখেও একটা মানে আশ্চর্য হয়েছি যে ওনাদের এই পেশেন্স অ্যান্ড হয়তো পথ চলতেই যাচ্ছে মানুষজন, কেউ শুনছেই না ওনাদের কথা। ওনারা কিছুক্ষণ আপনার সাথে পায়ে পা মিলিয়ে হেঁটে ওনার পুরো কথাটা কিন্তু বলে যাবে, আপনি শুনুন চাই না শুনুন। এই যে সেলসম্যানের একটা ট্যালেন্ট বা সক্ষমতা যাই বলি না কেন, আমাকে ভীষণভাবে আশ্চর্য করেছে। আমি সত্যি অ্যাপ্রিসিয়েট করছি বিষয়টাকে। যাই হোক, অবশেষে এই শাড়ির দোকানটি থেকে আমরা বেরোতে পেরেছি। আর ভাই এখন নিয়ে যাচ্ছে আমাদেরকে একটি ভালো শাড়ির দোকানে, দোকানটির নাম মায়াপুরী। তো এই দোকান থেকেই ভাই লাস্টবার যখন এসেছিল মাসির জন্য শাড়ি নিয়ে গিয়েছিল। চলুন ভেতরে যাই আর দেখি এনাদের কালেকশন কেমন। এই দোকানটি হলো বাবা বিশ্বনাথ দর্শন করতে আপনাকে গধুলিয়া চক থেকে যে রাস্তার দিকে আসতে হবে, সেই রাস্তাতে কিছুটা এগিয়ে এসেই বাঁ হাতে পড়বে। বাবা বিশ্বনাথের মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে দোকানটি বাঁ হাতে পড়বে। দোকানটি তো বেশ সুন্দর, অনেক কালেকশনও আছে। আমরা বলে দিয়েছি কি ধরনের শাড়ি দেখতে চাই। वो जो प्योर सिल्क वाला जो कतान सिल्क होता है ना, जो पतला साड़ी होता है, वो चाहिए। मशरूम कतान नहीं है दीदी तेरा मशरूम, ये बहुत ट्रेंड है। ये सॉफ्ट सिल्क के बना सकते हैं, ये ओपन बॉर्डर है। ये ब्रोकेट सिल्क आएगी, ये देखिए पटोला सिल्क आएगी आपकी, पूरी वीविंग के ऊपर है, ये लाइट वेट सोबर है। और ये ऑर्गेन्जा बनारसी आएगी, देखिए ऑर्गेन्जा बनारसी खुलो भैया। और ये देखिए कतान बनारसी आएगी पेस्टल टोन में, और कॉपर जरी है, ये एंटिक जरी, इसमें शाइन नहीं होती है जरी में, देखिए डल जरी होती है। এই দোকানে আর অত আর্ট মেটেরিয়াল ওনারা দেখাননি, পিওরই দেখিয়েছেন। তবে যে ধরনের শাড়ি চাইছি সেরকম পাচ্ছি না। আর জরিগুলো না অনেক বেশি লাউড আমার মনে হচ্ছে। আমি একটু পেস্টাল শেড, একটু ঢিমি জরির কালার হবে সেই রকম শাড়ি চাইছি। এই দোকানে শাড়ি দেখতে দেখতে আপনাদেরকে আরও কয়েকটা কথা বলি যে বেনারসে এরকম অনেক গলি আছে পুরনো, যেখানে গদিঘর মতন আপনি বসে শাড়ি দেখতে পাবেন। সেখানে উইভারদের সাথেও আপনি ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন। সেখানে শাড়ির দাম অনেক কম। इसमें कलर्स 1-2 और मिलेंगे और वैरायटीज भी मिलेगी आपको। দেখতে পারিস ডট বুটি, अलग चीज़ है, देखिए अलग चीज, না ঠিকই বলেছে, ট্রেন্ডিং শাড়ি, अलग चीज है। ভীষণ স্মার্ট লুকের। पहनेंगे रिच लुक लगेगी और मतलब बहुत प्यारी चीज़ है।
এই লাল শাড়িটি একটু পছন্দ হয়েছে, মানে ওয়াও লাগেনি, কিন্তু যতগুলো শাড়ি দেখিয়েছে তার মধ্যে দাম অনুযায়ী একটু ভালো লেগেছে, তাই একটু গায়ে ফেলে দেখছি কেমন লাগছে। আমার এখান থেকে না একটা খাড্ডি জর্জেট নেওয়ার খুব ইচ্ছে আছে, মানে যে রাংকাটগুলো হয়, তো আমি ওনাদেরকে দেখাতে বললাম। এটা রাংকাট নয়, কিন্তু এটা খাড্ডি জর্জেট বেনারসি, তো আমার ভীষণ ভালো লেগেছে শাড়িটি। আমরা এখান থেকে মোট 4টে শাড়ি পারচেস করেছি, ভাই একটি, আমি, দিদি আর মা একটা একটা করে। তো আমরা শাড়িগুলো রেখে এসেছি, ওনারা পালিশ করে দেবেন, ফাইনাল পালিশ করে তারপরে কালকে আমাদেরকে ডেলিভারি করবেন। যাই হোক, এরপরে আসি আমাদের সাথে কি ঘটেছে বেনারস থেকে বাড়ি ফেরার পথে সেই কথায়। আপনারা এই যে অংশের ভিডিওটি দেখছেন, এটি 1.5 দিন পরের ভিডিও। মাঝখানে যে 1.5 দিন আমরা কি করেছি না করেছি সেই পুরো অংশটি আমার কাছ থেকে হারিয়ে গেছে। আসলে কথায় আছে যে কাশিতে আসা যেমন সহজ বিষয় নয়, তেমনি কাশি থেকে আপনি সুস্থভাবে বাড়ি ফিরে যাবেন তাও সহজ নয়। বাবা বিশ্বনাথ স্বয়ং এখানে বিরাজ করছেন, তিনি ভীষণ জাগ্রত। ওনার সদিচ্ছা না থাকলে আপনার সমস্ত কিছু ভালোই সম্পন্ন হওয়া অসম্ভব। আসলে আপনাদেরকে এবার বলেই দিই, একটি 1.5 লক্ষ টাকার ক্যামেরা লস্ট হয়ে গিয়েছে আমাদের। ফোনে আমি শ্যুট করতাম এতদিন ধরে, আর এই ফোনটি যখন আমি কিনেছিলাম তখন আমি ব্লগিং করব এই সমস্ত পরিকল্পনা আমার ছিল না। আমার ফোনটি 128 জিবির, তো আমি কোথাও বেড়াতে গেলে আমার যেটা সমস্যা হয়, সব সময় একটা স্থান সংকুলন করে উঠতে পারি না আমি, মানে স্পেস রানিং আউট এরকম আমাকে সবসময় ফেস করতে হয়। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আরেকটি ক্যামেরা আমি ব্যবহার করব এরকমই চিন্তাভাবনা ছিল। তো মাঝখানে যে 1.5 দিনের অংশ আমি শ্যুট করেছিলাম ওই ক্যামেরাতে, তার আগে একটুখানি বলি, এই যে আপনারা দেখছেন গঙ্গার পাড়ে ওই 84টি ঘাট, অপূর্ব। যাই হোক, আমরা ট্রেনে চেপে গিয়েছিলাম, এটা তার পরের দিন সকাল। তো যে কথা বলছিলাম, এই 1.5 দিনের মধ্যে দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যারতি দর্শন, কালভৈরব দর্শন, অন্নপূর্ণা মন্দিরে ভোগ গ্রহণ, প্রায় 30 থেকে 40টি ঘাট পায়ে হেঁটে ঘুরে দেখা, তার সাথে গলির মধ্যে শাড়ির দোকানগুলো ভিজিট, বাটি চোখাতে খেতে যাওয়া, পঞ্চগঙ্গা ঘাটে যাওয়া, এই সমস্তটা আমার কাছ থেকে চলে গেছে ক্যামেরার সাথে সাথে। আমার এই কদিনের স্মৃতি, আমার খাটনি, আমার পরিশ্রম সব। তো কটা দিন আমার একটুখানি কষ্ট হয়েছে, আমি এখন মেনে নিয়েছি বিষয়টাকে, কিছু করার নেই, সবকিছু আমাদের হাতে থাকে না। যাই হোক, এবার বলি কিভাবে লস্ট হয়েছিল। আমরা হাওড়া থেকে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল নিয়ে রানাঘাটে নেমেছিলাম। আমাদের বেশ ব্রেকিং জার্নি ছিল। রানাঘাট থেকে যখন আমরা ডিএমইউতে উঠেছিলাম, যেহেতু আমাদের বাড়ি কৃষ্ণনগর রুটে, তাই আমাদেরকে চেঞ্জ করতেই হয়েছিল ট্রেন। তো সেই সময় রানাঘাট স্টেশন থেকে আমাদের কাছ থেকে হারিয়ে যায় আমাদের দ্বিতীয় ক্যামেরাটি। এ পর্যন্ত তো এক বিষয় হলো, তারপরে যেটা হচ্ছে সেটা তো আরও মারাত্মক। চোরকে সিসিটিভি ক্যামেরাতে দেখা যাচ্ছে, তারপরেও জিআরপি বলছে আমরা কি করতে পারি, চোর তো পালিয়ে গেছে। ওনারা কি করবেন সেটা নিশ্চয়ই আমরা বলে দেব না। এই বিষয়ে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি কেউ কোনো সাহায্য করতে পারেন প্লিজ কমেন্ট করে জানাবেন। যাই হোক, মন খারাপ নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি।